হ্যালো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবার হাজির হলাম। আজকে আমরা ক্লাস 12-এর আমরা ইলেকট্রিক ফিল্ড এবং তার চিত্ররূপ। ইলেকট্রিক ফিল্ড আমরা পড়েছি অলরেডি। আমরা ইলেকট্রিক ফিল্ড কি বা তড়িৎ ক্ষেত্র কি আমরা আগের ভিডিওতে জেনে গেছি, এবং তার সঙ্গে তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টের ওপর আমরা নিরবিচ্ছিন্ন আধানের জন্য একটি রিং এবং একটি রিংয়ের জন্য আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করেছি কোনো বিন্দুতে, এবং একটি অসীম দণ্ডের জন্য, আর ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করেছি। কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা হলো এই যে তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ কোনো একটা আধান যদি কোনো জায়গায় থাকে তাহলে এর চারপাশে একটা অঞ্চল বর্তমান তৈরি হয়, যেখানে অন্য কোনো আধান আনলে তার ওপর একটা বল ক্রিয়াশীল হয়। এবং আমরা জেনেছি যে এই যে বল, এই বল খুব ক্ষুদ্র দূরত্ব থেকে অসীম দূরত্ব পর্যন্ত যে কোনো বিন্দুতে প্রযোজ্য হয়। তাই এই যে অঞ্চল জুড়ে একটা আধানের প্রভাব বর্তমান থাকে, অর্থাৎ অন্য কোনো আধান আনলে তার উপরে বল প্রযুক্ত হয়, এটা কি আমরা বলেছিলাম তড়িৎ ক্ষেত্র। বিজ্ঞানী ফ্যারাডে তিনি এই যে তড়িৎ ক্ষেত্রের একটা চিত্ররূপ, মানে চোখে দেখা যায় এরকম একটা রূপের কল্পনা করেন, যে তড়িৎ ক্ষেত্রটা আসলে তাহলে কিরকম, এরকম রূপের কল্পনা করেন। তো এই কল্পনা কতগুলো রেখা দিয়ে করা হয়েছিল, আর এই রেখাগুলো কি বলা হয়? বলরেখা। আমরা আজকে যে তড়িৎ ক্ষেত্রের যে চিত্ররূপ, সেই চিত্ররূপ আমরা বলরেখার সাহায্যে আমরা দেখাবো। লাইনস অফ ফোর্স বলা হয়। আমরা লাইনস অফ ফোর্স ম্যাপিং দেখাবো, কোনটা মানে কোন কোন ক্ষেত্রে কিরকম বলরেখা সৃষ্টি হয়, এবং এই বলরেখাগুলির ধর্ম কিরকম, প্রপার্টিগুলো কি কি রয়েছে, সেগুলোই আমরা আজকে আলোচনা করব। তার সঙ্গে আমরা একটা অ্যাপ্লিকেশনও করব। তো প্রথমত বলি যে অনেক সময় আমি একটি ভুল ধারণার পরিবর্তন ঘটাতে চাই। সেটা হচ্ছে যে এই যে বলরেখাগুলি আমরা অঙ্কন করি, একটা আধান আছে, তার চারপাশে কিংবা সিস্টেম অফ চার্জেস, অনেকগুলো আধান আছে কিংবা দুটো আধান আছে, তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় সেগুলোকে কতকগুলো রেখা দ্বারা, কাল্পনিক রেখা, অবশ্যই দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ সাচ লাইনস অফ ফোর্স, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু এটা একটা কাল্পনিক কাল্পনিক রেখা। সেই কাল্পনিক রেখাগুলো তো এমনি এমনি আঁকলে হবে না, এর কতগুলো প্রপার্টি, কতগুলো ধর্মের ওপর ভিত্তি করেই আঁকতে হবে। তো প্রথম যেটা সব থেকে বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে যে একটা বলরেখা যখন অঙ্কন করি, বলরেখা সোজা হতে পারে, একদম স্ট্রেট হতে পারে, আবার বলরেখা বক্র হতে পারে। তো বলরেখার কোনো একটা বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে যেন এই স্পর্শকটা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিককে নির্দেশ করে। এটা হচ্ছে বেসিক প্রপার্টি অফ লাইনস অফ ফোর্স, অর্থাৎ বলরেখার একবারে প্রাথমিক ধর্ম, যে এমন ভাবে আমি বলরেখাগুলিকে অঙ্কন করব যেন এই বলরেখাগুলির প্রত্যেকটা বিন্দুতে আমি যদি স্পর্শক অঙ্কন করি, ট্যানজেন্ট আমি যদি ড্র করি, তাহলে এই ট্যানজেন্টের যে দিক বলতে বলরেখার তো দিক আছে, বলরেখা আমরা সেগুলো দেখবো ডিটেলসে, সেই ট্যানজেন্টের দিক বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে নির্দেশ করা যায়। আমি যেটা বলছিলাম যে একটা ভুল ধারণা অনেক সময় আমাদের মধ্যে চলে আসে। কিভাবে আসে? সেটা হচ্ছে আমরা এরকম অনেক সময় বলে থাকি
যে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি একটি মুক্ত আধানকে, মুক্ত টেস্ট চার্জ মানে ক্ষুদ্র আধানকে যদি রাখা হয়, তাহলে এই ক্ষুদ্র আধানের ওপর একটা বল প্রযুক্ত হয়, আর এই বল প্রযুক্ত হলে ক্ষুদ্র আধানটি গতিশীল হয়। তার যে গতিপথ, সেই গতিপথটাই হচ্ছে বলরেখা। অর্থাৎ কিনা, আমরা যদি কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা ক্ষুদ্র আধানকে রাখি, তাহলে এই আধানটি বলরেখা বরাবর গতিশীল হবে। এটা কিন্তু সর্বৈব সত্য নয়, এটাই ভুল ধারণা। অর্থাৎ আমি একটু আগেই বলেছি যে বলরেখা হচ্ছে সরলরৈখিক হতে পারে, আবার বক্ররেখা হতে পারে। যখন বলরেখা সরলরৈখিক অর্থাৎ স্ট্রেট লাইন, তখন কিন্তু এই সত্যটা প্রযোজ্য। অর্থাৎ তখন কিন্তু, কারণ বলরেখার স্ট্রেট লাইনের ওপর কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে তার অভিমুখ বলরেখা বরাবরই হয়। ফলে স্পর্শক বরাবর যে বলটা প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেই বরাবরই যাবে। তাহলে এক্ষেত্রে বলরেখা বরাবর আধানটি গতিশীল হচ্ছে। কিন্তু যদি এটা বক্ররেখা হয়, তাহলে কিন্তু আধানটির বলরেখা বরাবর যায় না। সেক্ষেত্রে তার উপর যে বল বা ত্বরণ প্রযুক্ত হয়, সেটা কিন্তু তার স্পর্শক বরাবর, ফলে এক্ষেত্রে কিন্তু যায় না বলরেখা বরাবর। তাই অনেক সময় ভুলবশত আমাদের মধ্যে যে ধারণা চলে আসে যে কোনো একটি মুক্ত টেস্ট চার্জকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখা হয়, তাহলে সে বলরেখা বরাবর গতিশীল হয়, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়। তো আমরা এখন এই যে বলরেখা, প্রথমেই বলি যে এই যে বলরেখার যে কল্পনা, এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। মানে অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বে এই যে কুলম্বের সূত্রানুযায়ী দুটো আধানের মধ্যে যে বল কাজ করছে, কখনো আকর্ষণ বল কখনো বিকর্ষণ বল, এইটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে বলরেখার কল্পনা করেছিলেন বিজ্ঞানী ফ্যারাডে। এবং অ্যাকচুয়ালি এই বলরেখার ধারণাকে ব্যবহার করে যেটা করা হয়, সেটাকে বলা হয় অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা দূরত্বে যে ক্রিয়া এবং কোনো রকম স্পর্শবিহীন, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, যেমন যে ম্যাগনেটিক ফোর্স, এই ধরনের ক্ষেত্রে আমরা বলরেখার ধারণা তৈরি করতে পারি। তো আমরা বলরেখার কতকগুলো প্রপার্টি আমরা প্রথমে বলবো, যে বলরেখাগুলোর মধ্যে কি কি ধর্ম রয়েছে। অর্থাৎ বলরেখা তো হলেই হলো না, বলরেখা কতগুলো ধর্ম রয়েছে, সেই ধর্মগুলো কি কি তা আমরা এখন দেখব। তাহলে প্রথমেই আমি বলি বলরেখার ধর্ম। বলরেখার ধর্ম এক, বলরেখা নির্গত হয় ধনাত্মক আধান থেকে এবং প্রবেশ করে ঋণাত্মক আধানে। আমি এই বিষয়টা এক্সপ্লেন করছি যে বলরেখা নির্গত হয় ধনাত্মক আধান থেকে এবং প্রবেশ করে ঋণাত্মক আধানে। তার মানে বলরেখা ধনাত্মক আধান থেকে বেরোয় আর প্রবেশ করে ঋণাত্মক আধানে। এখন যদি কোনো ঋণাত্মক আধান না থাকে, যদি একটি বিন্দু ধনাত্মক আধান থাকে, তাহলে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু যেহেতু ঋণাত্মক আধান নেই, তাই ওই বলরেখা সম্পূর্ণভাবে একদম সোজা স্ট্রেট একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত হবে। ঠিক অনুরূপভাবে যদি একটা বিচ্ছিন্ন যে ঋণাত্মক আধান থাকে, তাহলে সেক্ষেত্রেও অসীম থেকে ওই বিন্দু আধানে বলরেখাগুলি এসে ঢুকবে। তাহলে দুটো আধান যদি থাকে, তাহলে ধনাত্মক থেকে বেরিয়ে ঋণাত্মকে আসবে, আর
যদি একটা আধান থাকে তাহলে ধনাত্মক থেকে বেরিয়ে অসীমে যাবে, আর যদি একটা ঋণাত্মক আধান থাকে তাহলে অসীম থেকে ঋণাত্মকে এসে প্রবেশ করবে। তো আমরা একটা চিত্রের মধ্য দিয়েও এটা দেখতে পারি। যদি এটা একটা ধনাত্মক আধান হয় তাহলে ধনাত্মক আধান থেকে বলরেখাগুলোকে আমরা এইভাবে আমরা দেখাবো। এরকম আমি বেশ কিছু বলরেখা দেখালাম। এটা এই সংখ্যাটা এরকম নাও হতে পারে, অনেক বেশি হতে পারে, সেটা নির্ভর করছে আধানের উপর, আমরা পরে আসছি। কিন্তু বলরেখাগুলো এইরকম হবে, অর্থাৎ একটা যদি এটা বিন্দু আধান কিউ, এই বিন্দু আধান থেকে বলরেখাগুলো বেরিয়ে কোথায় যাবে না অসীম দূরত্বে যাবে। অনুরূপভাবে যদি আমরা একটা ঋণাত্মক আধান এখানে রাখি তাহলে বলরেখাগুলো কিরকম হবে না একইভাবে অসীম থেকে এই আধানে এসে প্রবেশ করবে। অর্থাৎ এখানে যেহেতু আর কোনো আধান নেই, আর কোনো ফোর্স নেই, আর কোনো ফিল্ড নেই, তাই এটা সরাসরি স্ট্রেট লাইন এবং সেটা অসীমে গিয়ে পৌঁছাবে। এখানেও তাই অসীম থেকে এখানে এসে পৌঁছাবে। কিন্তু যদি এইরকম পাশাপাশি দুটি আধান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি আধান থেকে মানে ধনাত্মক আধান থেকে বলরেখা নির্গত হয়ে ঋণাত্মক আধানে প্রবেশ করবে, আবার ঋণাত্মক আধান থেকে এই কি বলে মানে যতগুলো সংখ্যক এখান থেকে বেরোবে সেগুলো এখানে প্রবেশ করবে। আমরা পরে এই ছবিগুলো আমরা পরপর দেখাবো। তো আমি প্রথমে প্রপার্টিগুলো বলছি, যে তাহলে আমরা বুঝতে পারলাম যে বলরেখা নির্গত হয় ধনাত্মক আধান থেকে এবং প্রবেশ করে ঋণাত্মক আধান থেকে, এবং তার সঙ্গে অসীম এবং ঋণাত্মক আধান ধনাত্মক আধান না থাকলে কি হবে, বিচ্ছিন্ন প্লাস আধান এবং মাইনাস আধান থাকলে কি হবে সেটা আমি এখানে বললাম। এবারে হচ্ছে এটা আমি মুছে দিলাম। প্রথম প্রপার্টি আমি একটা একটা করে লিখতে পারি। আচ্ছা, এবারে হচ্ছে যে বলরেখার এই যে আগে আমি একটু বলছিলাম যে বলরেখার সংখ্যা কত হবে, একটা আধান থেকে কতগুলো বলরেখা বেরোবে। এই আধানটা নিশ্চিতভাবেই একটা পরিমিত সংখ্যা, কিন্তু এই আধানটা এইটুকু বলা যেতে পারে, এখানে আমরা যেটুকু শুরু করেছি তাতে এটা বলা যেতে পারে যে আধানের মান যত বাড়তে থাকে ততই হচ্ছে বলরেখার সংখ্যাও সেই অনুপাতে বাড়তে থাকে। আধানের মান যত বাড়তে থাকে সেই অনুপাতে বলরেখার সংখ্যাও বাড়তে থাকে। এবার প্রবেশ করা নির্গত করা, যেমন ধনাত্মক আধানের ক্ষেত্রে বলরেখা বেরোবে আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখা প্রবেশ করবে। ফলে আমরা যদি দেখি যে যদি আমরা বলি যে কিউ আধান আছে, ধরো এখানে একটা আধান আছে প্লাস কিউ, কথায় বলছি, তাহলে এখান থেকে আমি ধরে নিলাম এই সংখ্যক আধান এখানে বেরোচ্ছে। ধরে নিলাম আমি এখানে তোমার 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বলরেখা বেরোচ্ছে, 8 লাইনস অফ ফোর্স, 8টা বলরেখা বেরোচ্ছে। এখন যদি আরেকটা আমি যদি এখানে আধান নিই যার মান মনে করো 2Q, তাহলে কটা বলরেখা বেরোবে এর অনুপাতে? তাহলে এটা যদি 8টা আমরা গুনতে পারি তাহলে অবশ্যই এখানে বেরোবে এর ডবল, অর্থাৎ হচ্ছে হলো, যাই হোক একটা কম হলে এটা হবে 16টা। তার মানে আমি কি দেখলাম যে কোনো একটা আধান থেকে বলরেখা কতগুলি বেরোবে সেটা নির্ভর করছে আধানের মানের ওপর। এবার প্লাস আধান হলে বেরোবে আর মাইনাস আধান হলে এতগুলোই ঢুকবে। তার মানে আমায় যদি এরকম দুটো ছবি দেয়, দিয়ে যদি বলে যে এখানে ধরো এটা লিখলো না, এই কিউ 2Q এসব লেখা হলো না, দুটো আধান জাস্ট দিয়ে এটা বললো যে এই আধান দুটির মানের অনুপাত কত, তাহলে অবভিয়াসলি এই আধান দুটির মানের অনুপাত হচ্ছে Q/2Q। মানে এটা তুমি গুনে নিলে বলরেখার সংখ্যা 8টা, এখানে গুনে নিলে 16টা, অতএব
অনুপাত হবে 1:2। তো এখান থেকে আমরা এটা বলতে পারি। তো অ্যাকচুয়ালি আবার এখানে আরও একটা নির্ভর করছে, শুধু যে মানের ওপর বলবে সেটাও কিন্তু নয়। কোনো একটা আধান, ধরো একটা আধানকে আমি একবার শূন্য মাধ্যমে রাখলাম, সেই শূন্য মাধ্যমে রাখলে তা থেকে যতগুলি বলরেখা বেরোবে, আমি যদি এটাকে অন্য কোনো ডাইইলেকট্রিক মিডিয়াতে যদি রাখি, তাহলে বলরেখার সংখ্যা কিন্তু পরিবর্তন হবে। অর্থাৎ বলরেখার পরিবর্তন হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা আধান থেকে কতগুলি বলরেখা নির্গত হবে তা কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল নির্ণয় করলেন। হ্যাঁ, তা নির্ণয় করলেন। তা সেটা হচ্ছে এরকম, যদি আচ্ছা, আমি এগুলো আমি সবগুলো লেখা সম্ভব না, আমি পরপর বলে যাচ্ছি। যদি কিউ পরিমাণ আধান, কিউ মানের আধান শূন্য মাধ্যমে থাকে, তাহলে নির্গত বলরেখার সংখ্যা ইজিক্যালস টু Q/ε0। অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মান হচ্ছে ε0। তো ফলে নির্গত বলরেখার সংখ্যা হবে Q/ε0। যদি অন্য কোনো মাধ্যমে থাকে, অন্য মাধ্যমে যদি থাকে, তাহলে বলরেখার সংখ্যা ইজিক্যালস টু Q/ε। ইপসাইলন হলো ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো এখন Q/ε মানে আবার Q/ε0। তার মানে আমি যদি ধরে নিই, ধরো শূন্য মাধ্যমের ε0 আমি জানি, আর ধরো এটা আমি জল মাধ্যমে রেখেছি। আমি আগের আলোচনায় বলেছি, আমি আগের ভিডিওতে, যে কে এর মান, জলের ক্ষেত্রে কে এর মান হচ্ছে 80। অর্থাৎ তার মানে একটা কিউ মানের আধানকে যদি আমরা শূন্য মাধ্যমে রাখি, তাহলে যে সংখ্যক বলরেখা এখানে নির্গত হবে, যদি জল মাধ্যমে রাখি, তাহলে তার থেকে বলরেখার সংখ্যাটা হবে তার 80/1 মানে 80 দিয়ে ভাগ হয়ে যাবে। ফলে একটা আধান থেকে কত বলরেখা বেরোবে সেটা কিন্তু নির্ভর করছে তার কোন মাধ্যমে তাকে রেখেছি। কারণ এটা তো পরিষ্কার যে বিজ্ঞানী ফ্যারাডে তার যে মানে কুলম্বের সূত্রের যে ব্যাখ্যা, অর্থাৎ রিপালসিভ ফোর্স বা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে বলরেখার ধারণা, তাহলে বলরেখার সংখ্যা যত বেশি হবে সেখানে অ্যাট্রাকশনটা বা রিপালশনটাও বেশি হবে। তাই জন্যই দুটো আধানকে আমরা যদি শূন্য মাধ্যমে রাখি, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স যা হবে, আমি যদি সেই দুটো আধানকে একই দূরত্বে আমি যদি জল মাধ্যমে রাখি, তাহলে 80 গুণ তাদের মধ্যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ পাওয়ারটা তাদের মধ্যে কম হবে। তো এটা গেল একটা প্রপার্টি। এরপরে আমি আসছি পরের পয়েন্ট, এটা মুছে দিলাম। তাহলে পরের পয়েন্টটা কি? পরের পয়েন্টটা হচ্ছে যে এখন বুঝতেই পারছো যে বলরেখার সংখ্যা বিভিন্ন হচ্ছে, তাহলে আধানের মান যদি একই মাধ্যমে, আধানের মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে বলরেখার সংখ্যাটাও ভিন্ন ভিন্ন হবে। তো এখন বলরেখার সংখ্যা ঘনত্ব, এখানে কিন্তু সংখ্যা ঘনত্ব, ধরো আমি একটা জাস্ট দিয়ে দেখাচ্ছি, একটা বিন্দু আধান দিয়ে, ধরো এটা কিউ মানের একটা বিন্দু আধান, প্লাস কিউ মানের, ধরো এরকম বলরেখা বেরোচ্ছে। আমি আরো বেশি দেখাচ্ছি এটা। এই যে তুমি যদি এখানে কোনো জায়গায় একটা বিন্দু আধানকে মানে টেস্ট চার্জকে নিয়ে আসো, তাহলে এর উপর বল প্রযুক্ত হবে। এখন তুমি যদি এই আধানের বিন্দু থেকে আর দূরত্বে কোনো আধানকে রাখো, ধরো আর দূরত্বে আধানকে রাখো, যা বল প্রযুক্ত হবে, তুমি যদি আরো দূরে রাখো, ধরো আর প্রাইম দূরত্বে, এর বিন্দু থেকে আর প্রাইম দূরত্বে রাখো, তাহলে
কি বলে প্রাবল্যের মান কিন্তু এখানে কম হবে, কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে ই ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে এটা তো কনস্ট্যান্ট ওই মাধ্যমের জন্য, আর কিউ আমি কিউটাও কনস্ট্যান্ট, তার মানে আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এখানেও তুমি দেখতে পাচ্ছ যেখানে আর যত বাড়ছে তত হচ্ছে ইটা কমছে। এখন এইটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো একটা, ধরো এই যে বলরেখাগুলো যাচ্ছে, এই বলরেখার সঙ্গে ধরো তুমি এরকম একটা তল কল্পনা করলে, ধরো এরকম একটা গোলকীয় তল কল্পনা করলে। কেন গোলক নিলাম এক্ষেত্রে? না, এক্ষেত্রে গোলক নিলাম, এটা যদি একটু সাইড হয়ে গেল, এটা মাঝখানে এটাকে কেন্দ্রে রেখে একটা গোলক তৈরি করলাম। তাহলে এখান থেকে যে বলরেখাগুলো বেরোচ্ছে এগুলো কি করবে? এই গোলকের তল দিয়ে সবাই 90 ডিগ্রি কোণে, তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে বেরোবে, অর্থাৎ লম্বভাবে বেরোবে। তো দেখা যায় যে টোটাল এইখানে যে বলরেখা, এই বলরেখাগুলো যদি লম্বভাবে বেরোয়, তাহলে বলরেখা প্রতি একক ক্ষেত্রফলে বলরেখার সংখ্যাটা যত বেশি হবে তত ই এর মান বেশি হবে। তাই তুমি লক্ষ্য করে দেখো এখানে এই দূরত্বে, ধরো এটা আর দূরত্বে আমি একটা গোলক কল্পনা করলাম, তখন এই আধান থেকে এই প্রত্যেকটা তলের দূরত্ব হচ্ছে আর। এই এর প্রতিটা বিন্দুতে, এই তলের ওপর প্রতিটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের যা মান, কারণ সবাই আর দূরত্বে আছে, আমি যদি এটাকে আরো দূরে কল্পনা করি এই গোলকটাকে, তাহলে কি হবে না, এখানে প্রতিটা বিন্দুতে, এর তলের ওপর প্রতিটা বিন্দুতে হচ্ছে যে ই এর মান হচ্ছে কম হবে, কেননা আটটা বেড়ে যাচ্ছে। তুমি স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছ মাঝখানে কিউ আছে, আটটা বেড়ে যাচ্ছে। এখন এইটাকে বলরেখার কনসেপ্ট থেকে যেভাবে ব্যাখ্যা করা হয়, তার মানে কি দেখতে পাচ্ছ না, বলরেখার তুমি যত এই দূরত্বটা বাড়াচ্ছ তত যে বলরেখাগুলো হচ্ছে যে যে কাল্পনিক তল, এটা কাল্পনিক তল, আমি তো এটা কোনো গোলক নাও থাকতে পারে, আমি একটা গোলকের কল্পনা করলাম, তলের মধ্য দিয়ে যে বলরেখাগুলো অতিক্রম করছে লম্বভাবে, প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কম সংখ্যক, কারণ তুমি দেখো যত কাছে আসছো বলরেখাগুলো তত ঘন সন্নিবিষ্ট হচ্ছে, আর যত দূরে যাচ্ছ বলরেখাগুলো পরস্পর থেকে দূরে যাচ্ছে। তার মানে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা লম্বভাবে অতিক্রম করছে সেই সংখ্যাটা হচ্ছে কমে যাচ্ছে। আমরা এই যে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা অতিক্রম করে, এটাকে আমরা বলি ফ্লাক্স ডেন্সিটি বা বলরেখার সংখ্যা ঘনত্ব। আর কোন তলের মধ্য দিয়ে টোটাল যে বলরেখা অতিক্রম করে তাকে আমরা বলি ফ্লাক্স, মানে কোনো একটা তল, ধরো বলরেখা যাচ্ছে, কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, তার বলরেখা যাচ্ছে, সেই সঙ্গে আমরা লম্বভাবে একটা তল কল্পনা করলাম, টোটাল এই তলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা অতিক্রম করবে সেই বলরেখার সংখ্যাটাকে আমরা বলি তড়িৎ ফ্লাক্স, মানে এর বাংলাটা ঠিক হয় না, তড়িৎ প্রবাহ ঘন, মানে প্রবাহ বললে তো কারেন্ট বুঝিয়ে যায়, সেই জন্য তড়িৎ ফ্লাক্স কথাটাই ব্যবহার করা হয়। আর প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যেটা যায় সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। তার মানে আমি যদি ধরে নিই এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা মধ্য দিয়ে বলরেখা যায় ফাই, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখা কত যাবে? ফাই বাই এ। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখা যাবে ফাই বাই এ। তো দেখা যাচ্ছে যে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা হচ্ছে ফাই, একক ক্ষেত্রফলে, এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার যে সংখ্যাটা একে বলছি ফ্লাক্স ঘনত্ব, আর এটা হচ্ছে ফ্লাক্স। আমরা পরে জেনে নেব যে অ্যাকচুয়ালি ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি, ইলেকট্রিক ফ্লাক্স, আমরা এখানে ইলেকট্রিক আলোচনা করছি বলে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ আ স্কেলার, আর ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ফাই বাই এ এটা হচ্ছে একটা ভেক্টর। অ্যাকচুয়ালি আমরা এখনই প্রমাণ করতে পারি যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে বলরেখা যায় সেটা আসলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে বলরেখা অতিক্রম করে সেটা আসলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। আমরা এক্ষুনি কিন্তু এটা প্রমাণ করতে পারি, আমরা একটু দেখেও নিতে পারি। দেখো আমি এটা মুছে দিলাম, ধরো আমি যদি ধরে নিই যে এটা
এর একটা ধরো এইখানে একটা আমি রেখেছি বিন্দু আধান প্লাস কিউ। তাহলে এই বিন্দু আধান থেকে এর মধ্য দিয়ে সমস্ত বলরেখাগুলো লম্বভাবে অতিক্রম করছে। আমি এটা কিন্তু কল্পনা করেছি, এই যে তলটা, এই তলটা আমি কল্পনা করেছি আর দূরত্বে, মানে প্রত্যেকটা দূরত্বই হচ্ছে আর একটা গোলক কল্পনা করে চারিদিকে বেরোবে, কারণ বলরেখা তো শুধু তলে নয়, গোটা স্পেসের ওপর বেরোবে। তাহলে এইটার মধ্য দিয়ে যে বলরেখাগুলো অতিক্রম করে যাচ্ছে আমি এগুলো এরম ভাবে করলাম। তো আমরা ম্যাক্সওয়েলের সূত্র থেকে কি জানি, যে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স ফ্রম কিউ চার্জ কত, কিউ বাই ইপসাইলন জিরো। আমি যদি শূন্য মাধ্যমে রাখি তাহলে কিউ বাই ইপসাইলন জিরো। তার মানে এখানে কিউ আধান রাখলে এখান থেকে টোটাল ফ্লাক্স কত বেরোচ্ছে, কিউ বাই ইপসাইলন জিরো। এইবার এটা যদি আর ব্যাসার্ধ হয়, এই টোটাল এর মধ্য দিয়ে কিউ বাই ইপসাইলন জিরো, মোট এইটা বলরেখা অতিক্রম করছে। তাহলে এই বলরেখাটা অতিক্রম করছে এই টোটাল এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে। তাহলে এই ক্ষেত্রফলটা কত না 4πr²। এটাতে একটা স্ফিয়ার গোলক। তাহলে 4πr² ক্ষেত্রের মধ্য দিয়ে কত যায়, কত বলরেখার সংখ্যা, কিউ বাই ইপসাইলন জিরো। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত যায়, কিউ বাই ইপসাইলন জিরো, আর নিচে হচ্ছে 4πr²। তো এটাকে আমি এরম ভাবে লিখলাম 4π ইপসাইলন জিরো ইন্টু কিউ বাই r²। একটুখানি খেয়াল করে দেখো যে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে এই যে এইটা এক্সপ্রেশনটা বেরিয়েছে 1/4π ইপসাইলন জিরো কিউ বাই r²। হোয়াট ইজ দিস, দিস ইজ ই। তাহলে ইটা কোথা থেকে পেলাম, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে পরিমাণ ফ্লাক্স হচ্ছে বেরিয়ে যাচ্ছে, যে পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেইটাই হচ্ছে ই। অর্থাৎ আমরা বলতে পারি যে তড়িৎ, তাহলে ইটা কি রাশি, ইটা ভেক্টর রাশি। তাহলে ইটা ভেক্টর রাশি, এখানে কিউ বাই ইপসাইলন জিরো একটা সংখ্যা, তাহলে এটা স্কেলার, কিন্তু এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। অতএব এটা কি ফ্লাক্স ঘনত্ব, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাচ্ছে, তাহলে সেই ফ্লাক্সের হচ্ছে ই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে যে এইভাবে যাচ্ছে। এখন দেখবে তোমরা কেউ কেউ এটা প্রশ্ন করেছো যে একটা গোলকের বা একটা যে কোনো পরিবাহীর একটা নিকটতম বিন্দুতে হচ্ছে যে ইন্টেন্সিটি, ইলেকট্রিক ইন্টেন্সিটি কত, চার্জড একটা স্ফিয়ার পরিবাহী গোলক, তার নিকটতম বিন্দুতে হচ্ছে যে কত হয়, তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়। দেখো আমি এই কনসেপ্ট থেকে এবং তোমাদের যে জেনারেল কনসেপ্ট আছে সেখান থেকে আমি দুটো থেকেই বার করছি। তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি। তাহলে আমি এখন কোন পরিবাহীর নিকটবর্তী, আচ্ছা এটা খুব কাছে লিখি, কোন পরিবাহীর খুব কাছের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। দেখো লক্ষ্য করে আমি একটা মনে করো গোলক নিলাম, কারণ গোলকটা আমার খুব জানা জিনিস। ধরো একটা পরিবাহী গোলক নিলাম, এই পরিবাহী গোলকে ফাঁপা গোলকে নিলাম আমি, বা সলিড গোলকে নিলাম, একই কথা। তো এই পরিবাহী গোলকে যদি আমি কিউ পরিমাণ চার্জ এখানে আমি দিই, ধরো কিউ পরিমাণ চার্জ দিলাম, তোমরা নিশ্চিতভাবেই জানো যে পরিবাহী গোলকের ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে যে পরিবাহী গোলকের মধ্যে বা কোনো পরিবাহী বস্তুতে যদি চার্জ দেওয়া হয় তাহলে সেই চার্জটা হচ্ছে পরিবাহীর উপরিতলে অবস্থান করে। তাহলে স্বাভাবিকভাবেই এই কিউ চার্জটা যেহেতু এটা সুষম তল, তাই এই সুষম তলের ওপর সুষমভাবে ক্ষেত্রীয়ভাবে বন্টিত হবে, অর্থাৎ সারফেসের ওপরেতে এটা হবে। তো এখন এই টোটাল সারফেসটা কত গোলকের, এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে টোটাল সারফেসটা কত না 4πr²। এটা হচ্ছে এরিয়া অফ সারফেস, ওই স্ফিয়ারটার সারফেস হচ্ছে 4πr²। তাহলে পরে এই গোটা ক্ষেত্রফলে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে সারফেস
চার্জ ডেন্সিটি, অর্থাৎ কিনা ক্ষেত্র আধানের ক্ষেত্র ঘনত্ব। আমরা বলেছিলাম 3 রকমের আধান ঘনত্ব হয়, একটা হচ্ছে ক্ষেত্র ঘনত্ব, একটা হচ্ছে রৈখিক ঘনত্ব, আর একটা হচ্ছে আয়তন ঘনত্ব। তো এখন সারফেস চার্জ ডেন্সিটি তাহলে কত হবে? মোট আধান হচ্ছে কিউ আর মোট ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে এটা আধান ঘনত্ব। তাহলে আধান ঘনত্বকে আমরা এখানে বলেছিলাম ক্ষেত্র আধান ঘনত্বকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। তো এটা থাকলো। মনে রাখো যে চার্জটা কিন্তু আধানের ওপরে অবস্থান করবে। এবার যেহেতু এই চার্জটা এখানে সিমেট্রিক্যালি মানে পুরো গোলকের ওপর সুষমভাবে বন্টিত আছে, তাই যেমন তোমরা ক্লাস 11-এ ভরকেন্দ্রের কনসেপ্ট পড়েছিলে যে ভরকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু কোনো বস্তুর ক্ষেত্রে আমরা যেখানে ধরে নিতে পারি সমস্ত ভরটা হচ্ছে কেন্দ্রীভূত আছে, তেমনি ভাবে এখানে আমরা একটা আধান কেন্দ্রের কনসেপ্ট আমরা নিয়ে আসতে পারি। যেহেতু এই গোলকের ওপর সমস্ত আধানটা সুষমভাবে বন্টিত আছে, তাই আধান কেন্দ্র হিসাবে আমরা এই কিউটা অর্থাৎ এই কেন্দ্রে আমরা ধরে নিতে পারি যে এই কিউ আধানটা কেন্দ্রে আছে। তাহলে পরে এর এখানে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তার মানে একটা বিন্দু আধান হয়ে গেল কিউ, আর দূরত্বে এখানে একটা যদি আমরা প্রাবল্য বার করতে চাই তাহলে ই সমান আমরা কত লিখব? ই সমান আমরা লিখব 1/4πε0 Q/r²। এটা আমাদের ফর্মুলা জানা আছে যে একটা বিন্দু আধানের জন্য আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে E = 1/4πε0 Q/r²। এখন যদি আমরা এখানে 1/4πε0 ইন্টু কিউ এর মানটা যদি এখানে বসিয়ে দিই, দেখো এটা গুণ করে দিলে তাহলে কিউ সমান কত হয়? 4πr² ইন্টু সিগমা। তাহলে ওপরে হলো 4πr², এখানে বড় হাতের r² সিগমা বাই r²। তাহলে এই r² কেটে গেল, এই 4π এর 4π কেটে গেল, তাহলে সিগমা বাই ε0। এখানে একটা খুব বৈশিষ্ট্যপূর্ণ একটা বিষয় রয়েছে। এই যে বৈশিষ্ট্যপূর্ণ বিষয়টা কি, দেখো আমি গোলক নিয়ে আলোচনাটা করলাম, কিন্তু দেখো ই সমান বেরুলো সিগমা বাই ইপসাইলন, অর্থাৎ আধানের ক্ষেত্র ঘনত্ব ডিভাইডেড বাই মাধ্যমের তড়িৎ কি বলে তোমার কি বলে ওটাকে, মানে তোমার ইলেকট্রিক পারমিয়েবিলিটি আর কি, অর্থাৎ তড়িৎ ভেদ্যতা। আধানের মাধ্যমের তড়িৎ ভেদ্যতার এটা হচ্ছে আধান ঘনত্ব, ক্ষেত্র ঘনত্ব। তাহলে দেখো এইখান থেকে দেখে কিন্তু কোনোভাবে তোমার বোঝার উপায় নেই যেটা আমরা গোলক নিয়ে করেছি। অর্থাৎ তার মানে একথা আমরা বলতে পারি যেটা গোলক না হয়ে যদি যে কোনো পরিবাহী হতো, সেই পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে, একবারে সন্নিকটস্থ খুব কাছে কোনো বিন্দুতে, অর্থাৎ বিন্দুটা একেবারে ধরো একেবারে গায়ের কাছে, একেবারে মানে সারফেসের ওপরেতে, তাহলে তার কত হতো? সিগমা বাই ε0। এখানে কিন্তু এই গোলকের এই মানে যে আমি যে বস্তুটা নিয়েছি সেই বস্তুর কিন্তু যা পরিবাহীটা নিয়েছি পরিবাহীর কিন্তু কোনো বৈশিষ্ট্য এর মধ্যে নেই। এটা জেনারেল এক্সপ্রেশন, সমস্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, তাই এটা একটা খুব বৈশিষ্ট্যপূর্ণ এই বিষয়টাকে বলা হয় বা এই বিষয়টা করেছিলেন বিজ্ঞানী কুলম, তাই একে বলা হয় থিওরেম অফ কুলম, অর্থাৎ বা কুলমস থিওরেম। এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য, বাংলায় হচ্ছে কুলম্বের উপপাদ্য বলা হয়। তাহলে কুলম্বের উপপাদ্য দেখো আমরা দেখলাম যে কোনো একটা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে সিগমা বাই ε0। এটা হচ্ছে থিওরেম অফ কুলম। এখন আমরা তো এই বিষয়টা নিয়ে ঠিক পড়ছি না, আমরা অন্য একটা বিষয় নিয়ে পড়ছি যেটা হচ্ছে লাইনস অফ ফোর্স বা বলরেখা। কিন্তু তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলে যে স্যার এটা পেলাম না কেন। তো আমি এই কনসেপ্টটা এইখানে এই জন্যই বলতে চাইলাম যে এখন দেখো আমরা বলরেখার কনসেপ্ট থেকেও কিন্তু এটা বার করে দিতে পারি। বলরেখার কনসেপ্ট থেকে বার করতে পারি কিভাবে? ধরো আমি যদি এখানে করি, আমি এখানে কিউ আধান আছে, তাহলে কিউ আধান থেকে ম্যাক্সওয়েলের সূত্রানুযায়ী তোমার কত বলরেখা বেরোবে? তাহলে টোটাল নাম্বার অফ লাইনস অফ ফোর্স ফ্রম কিউ চার্জ কত হবে বলো? তাহলে হবে কিউ বাই ε0। এবার এইখানে আধানটা আছে, এইটা যখন গোলকের চারিদিক দিয়ে বেরোবে সমানভাবে,
তাহলে পরে এই গোলকের ক্ষেত্রের ওপর আমরা প্রতি একক ক্ষেত্রফলে তাহলে হবে ফ্লাক্স ডেন্সিটি অন দা সারফেস or very nearer to the surface is কত হবে? এটা হচ্ছে ফ্লাক্স টোটাল, এটা হচ্ছে ফাই, তাহলে ফাই বাই এ। তাহলে ফাই বাই এ মানে কি? ফাই মানে হচ্ছে কিউ বাই ইপসাইলন 0 আর এ মানে হচ্ছে 4 পাই, আমি এখানে বড় হাতের আর ধরেছি 4 পাই আর স্কোয়ার। তারপরে এটাকে আমরা ভাবে লিখতে পারি 4 পাই ইপসাইলন 0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। হোয়াট ইজ দিস? দিস ইজ নাথিং বাট ইলেকট্রিক ইন্টেন্সিটি, অর্থাৎ ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু ই। তার মানে আমরা এই জিনিসটাকেই দেখো ফ্রম দ্য কনসেপ্ট অফ লাইন্স অফ ফোর্স, আমরা বলরেখার ধারণা থেকে আমরা দেখতে পেলাম পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে এটা হচ্ছে ই। এখন এটাকেও আমরা ই বেরোলো, এবার এইটাকেও দেখো ওই জায়গাতেই নিয়ে যেতে পারি 1 বাই 4 পাই ইপসাইলন 0 ইন্টু কিউ এর মানটা যদি তুমি বসিয়ে দাও 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা বাই আর স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, 4 পাই কেটে গেল, দ্যাট ইজ সিগমা বাই ইপসাইলন 0। তার মানে আমরা দেখো জেনারেল কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা ই সমান বার করলাম সিগমা বাই ইপসাইলন 0, আবার লাইন্স অফ ফোর্সের কনসেপ্ট থেকে আমরা বার করলাম সিগমা বাই ইপসাইলন 0, অর্থাৎ আমরা লাইন্স অফ ফোর্সের কনসেপ্ট থেকে কুলম্বের উপপাদ্যকে প্রমাণ করলাম। অনেক সময় এরকম প্রশ্ন আসতে পারে যে বলরেখার ধারণা থেকে কুলম্বের সূত্রটি প্রমাণ করো, তো আমরা এই প্রমাণটা এখানে হচ্ছে করলাম। তো এরপরে আমরা পরের প্রপার্টি, আমি এটা আলোচনা করতে করতে একটু অপ্রাসঙ্গিক জায়গায় চলে গেছিলাম, যদিও পুরোপুরি এটা অপ্রাসঙ্গিক নয়। তো এবারে আমরা পরের কনসেপ্টে যাব, সেটা হচ্ছে যে আরো খুব কতগুলো মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, আমি এটা মুছে দিচ্ছি। যেমন আরেকটা প্রপার্টি হচ্ছে দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। ব্যাপারটা কিরকম? ধরো এই একটা বলরেখা, এই একটা বলরেখা, এই বলরেখাটা এরকম যাচ্ছে, এই বলরেখাটা এরকম যাচ্ছে, দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে না। বলছি কেন, কি অসুবিধা হতো ছেদ করলে? ছেদ করলে যেটা হতো সেটা হচ্ছে, দেখো আমরা বলেছিলাম যে বলরেখাটাকে এইভাবেই টানা হয় যে যদি যে কোনো বিন্দুতে, বলরেখার ওপর যে কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে পরে সেই স্পর্শকটা হচ্ছে ওই বিন্দুতে প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করবে। তাহলে এখন যেটা ইন্টারসেক্ট করেছে সেটা কমন বিন্দু এর জন্য এবং এর জন্য, তাহলে এই বিন্দুতে যদি আমি তোমার বলরেখার প্রাবল্যের অভিমুখ নির্ণয় করি, তাহলে এই কার্ভটার জন্য বলরেখা কোন দিকে হবে? এই কার্ভটার জন্য বলরেখা হবে এদিকে, আর এই কার্ভটার জন্য এই বিন্দুতে বলরেখা কোন দিকে হবে? এদিকে। তাহলে একই বিন্দুতে তোমার প্রাবল্যের দুটো অভিমুখ, এটা তো দুটো বলরেখা আছে, কিন্তু এটা তো একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু, এক তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের অভিমুখ দুদিকে হতে পারে না, দুদিকে কখনো হতে পারে না। তাই এটুকু বলা যেতে পারে যে বলরেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না, এর একটা প্রপার্টি। পরের প্রপার্টি হচ্ছে বলরেখাগুলি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয় বা হতে চায়। বলরেখাগুলি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। সংকুচিত হতে চায় কিরকম? ধরো এটা একটা প্লাস আধান আর এটা একটা মাইনাস আধান, তাহলে আমরা কি জানি না প্লাস আধান থেকে এটা সংযোজক সরলরেখা,
তো এখন এখান থেকে ধরো এই বলরেখা বেরোচ্ছে, এদিকে ঢুকছে, এদিকে বেরোচ্ছে, এদিকে ঢুকছে, এদিকে বেরোচ্ছে, এই বেরোচ্ছে, এই যাচ্ছে, আবার ধরো এদিকেও যেতে পারে। এখন এই যে বলরেখাগুলো ধরো এখানে শুরু হয়েছে, এখানে শেষ হচ্ছে, তাহলে দৈর্ঘ্য বরাবর এরা সংকুচিত হতে চায়, মানে অনেকটা রাবারের ব্যান্ডের মতো। তাহলে রাবারের ব্যান্ডের মতো যদি হয় তাহলে কি করবে, প্লাস আর মাইনাস আধান পরস্পর কাছে আসতে চাইবে, কারণ একটা ইলাস্টিক ব্যান্ড হলে দেখবে কাছে নিয়ে আসবে। তার মানে এই যে ধারণা, অর্থাৎ বলরেখাগুলি দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়, এই কনসেপ্টের ওপর ভিত্তি করে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, এই ব্যাখ্যাটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। অর্থাৎ এটা প্লাস আধান, এটা মাইনাস আধান, দেখো এখান থেকে বেরিয়েছে, এখান থেকে ঢুকেছে, ফলে এরা সংকুচিত হতে চায় দৈর্ঘ্য বরাবর, তার মানে এরা পরস্পরকে আকর্ষণ হচ্ছে। ঠিক এর বিপরীতটা হচ্ছে যে একই অভিমুখী দুটি বলরেখা পরস্পরকে পার্শ্বীয় দিকে বল প্রয়োগ করে, অর্থাৎ পাশে ঠেলে দিতে চায়। একই অভিমুখী দুটি বলরেখা পরস্পরকে পাশে ঠেলে দিতে চায়। ব্যাপারটা কিরকম দেখো, একটু আঁকা যাক, তাহলে বোঝা যাবে। ধরো দুটো সম আধান নিয়েছি, দুটো সম আধান, এটাও প্লাস আধান, এটাও প্লাস আধান। এই সংযোজক রেখাটা হচ্ছে এরকম। এখান থেকে যদি আমরা বলরেখা অঙ্কন করি, তো এখান থেকে এই এদিকে চারিদিকে তো বেরোবে, এটা বিন্দু আধান, চারিদিকে বেরোবে, কিন্তু এই যেহেতু আধানটা আছে, তাহলে এখানে বলরেখাগুলো এরকম ডিস্টার্ব করবে, ফলে বলরেখাগুলো জাস্ট ধরো এরকম হতে পারে। আবার এদিকে যেতে পারে এরা, ধরো এরকম যেতে পারে। আমি এদিকটা আঁকার অত দরকার নেই, আমি এদিকটাই আঁকছি। আর এদিকের জন্য কি হবে, এই যে এগুলো হচ্ছে বেরোচ্ছে সবাই। আবার দেখো এগুলোর ক্ষেত্রে এই যে পাশাপাশি এই যে আধানগুলো একই দিকে যাচ্ছে, মানে বলরেখাগুলো, এরা পরস্পরকে দূরে ঠেলে দেয়, পার্শ্ব বল প্রয়োগ করে। ফলে কি হয় না, এ কে ঠেলে দিচ্ছে, এ কে ঠেলে দিচ্ছে, তার মানে কি হবে না, দুটো আধান, একই আধান, যদি মাইনাস নেওয়া হতো একই ঘটনা ঘটতো, শুধু চিহ্নগুলো উল্টো দিকে হতো। তাহলে মাইনাস বা প্লাস দুটো যদি সম আধান নেওয়া হয়, তারা যে পরস্পরকে রিপালশন করে, বিকর্ষণ বল প্রয়োগ করে, এটা কিন্তু এই যে পার্শ্ব বল প্রয়োগ করে, এর যে কল্পনা করা হয়েছে বলরেখার, সেই বলরেখার পার্শ্ব বল প্রয়োগের ধারণা থেকে আমরা কিন্তু দুটি সম আধানের মধ্যে যে বিকর্ষণ বল প্রয়োগ হয় তার একটা আমরা ধারণা পেতে পারি। ঠিক আছে, আচ্ছা, পরের একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আমি বলছি, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স। তড়িৎ বলরেখা কখনো কখনো বদ্ধ রেখা বা বদ্ধরেখা ক্লোজড লাইন আর কি, বদ্ধরেখা তৈরি করে না। তার মানে কি, তৈরি করে না। তার মানে ধরো একটা এখানে প্লাস তো এখান থেকে আধান এরম বলরেখা বেরোচ্ছে, একে বদ্ধরেখা তৈরি করতে গেলে কি করতে হবে, ধরো আমি যদি এইটার ক্ষেত্রেই বলি, এটাকে যদি বদ্ধরেখা তৈরি করতে হয় তাহলে এটাকে এসে আবার এখানে মিট করতে হবে। তার মানে একই আধান থেকে বলরেখা বেরোচ্ছে, আবার সেই আধানই এসে শেষ হচ্ছে, এটা কখনো হতে পারে না। তার মানে বদ্ধ আধান, এই বদ্ধ ক্ষেত্র বা বদ্ধ রেখা এরা তৈরি করে না।
অর্থাৎ যখন তড়িৎ বলরেখা একটা একটা বস্তু বা একটা বিন্দু থেকে একটা বিন্দু আধান থেকে তৈরি হয় বা একটা কোনো বস্তু থেকে তৈরি হয়, তার মধ্যে কিন্তু শেষ হয় না। তার মানে তড়িৎ বলরেখা যে বস্তুতে উৎপন্ন হচ্ছে সেই বস্তুতে টার্মিনেট করে না বা শেষ হয় না। অনুরূপ ভাবে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট আমরা এর কথা বলছি, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশন অর্থাৎ স্থির তাড়িতিক অবস্থায় বলরেখাগুলি কোন পরিবাহী তলের সঙ্গে লম্বভাবে থাকে এবং পরিবাহীর ভিতর প্রবেশ করে না। দারুণ ইম্পর্টেন্ট। স্থির তাড়িতিক অবস্থায় বলরেখাগুলি কোনো পরিবাহী তলের সঙ্গে লম্বভাবে থাকে এবং পরিবাহীর ভিতর প্রবেশ করে না। প্রথমত হচ্ছে যে লম্বভাবে থাকে, তার মানে এটা যদি বলরেখা হয়, এগুলো বলরেখাগুলো, এটা যদি একটা ইলেকট্রিক্যাল কোনো সারফেস, ধরো এটা তামার খণ্ড হয়, তাহলে বলরেখাগুলো কিন্তু এইভাবে থাকবে, অর্থাৎ তলের সঙ্গে লম্বভাবে থাকবে। আবার যদি কোনো প্রবেশ করে সেক্ষেত্রেও কিন্তু, ধরো দিক থেকে প্রবেশ করলো অন্য সেক্ষেত্রেও কিন্তু লম্বভাবে থাকবে। এটা হচ্ছে প্রথম কথা, লম্বভাবে থাকবে। কেন লম্বভাবে যদি থাকে, তার মানে এটা কি সবসময় থাকবে না, এটা কেবলমাত্র, এই জন্য আমি কথাটা বলেছি স্থির তাড়িতিক অবস্থায়, অর্থাৎ যেখানে এই যে মানে ফিল্ড, সেই ফিল্ডটা যেখানে স্থির, অর্থাৎ মুভিং ফিল্ড নয়। তো এটা যেমন ধরো যেখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, অর্থাৎ যেখানে আধানগুলো গতিশীল, সেখানে মুভিং ফিল্ড তৈরি হচ্ছে, তাহলে সেই মুভিং ফিল্ডে কিন্তু এটা লম্বভাবে থাকে না। লম্বভাবে থাকলে তো আধানের ওপর বল প্রযুক্ত হবে না, তাহলে এটা তির্যক ভাবে থাকবে বা দৈর্ঘ্য বরাবর থাকবে। ফলে সেক্ষেত্রে কিন্তু পরিবাহীর ভেতরে যে আধান আছে সেই আধানগুলো কিন্তু গতিশীল হবে, আর তারই ফলে কারেন্ট ইলেকট্রিসিটি তৈরি হয়। সেটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স এর অন্তর্গত নয়, সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক কন্ডিশনে পরিবাহীর সঙ্গে তলের সঙ্গে বলরেখাগুলি লম্বভাবে থাকে এবং পরিবাহীর ভিতর প্রবেশ করে না। এটার ব্যাখ্যা কি? পরিবাহীর ভেতর প্রবেশ করে না কেন? তার কারণ লক্ষ্য করো, যদি পরিবাহীর ভেতর প্রবেশ করে তাহলে এখান থেকেই ঢুকছে, আবার এখান থেকেই বেরোচ্ছে। তার আগের প্রপার্টিতে আমি কি বলেছি না, একই বস্তু থেকে নির্গত এবং প্রবেশ করে না, অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হয় সেখানেই আবার এসে প্রবেশ করে না। এটা যদি হতে হয়, তার মানে এটা যদি এখান থেকে বেরিয়ে যেত, তাহলে নিশ্চিতভাবেই এটা এইখান দিয়ে এসে ঢুকতে হতো, তবে এটা এখান থেকে বেরোতে পারতো। ফলে আবার সেই বদ্ধ তলের কনসেপ্টের আবার আঘাত হতো। তার ফলে আমরা বলতে পারি যে পরিবাহীর ভেতরে কোনো এই তড়িৎ ক্ষেত্র প্রবেশ করে না। তার মানে তড়িৎ ক্ষেত্র যদি মানে বলরেখা যদি প্রবেশ না করে, তার মানে তড়িৎ ক্ষেত্র নেই। আর ঠিক এই ধর্মটাকে ব্যবহার করে দেখো, আমরা আগের দিকের ভিডিওতে আমরা প্রথম দিকে বলেছি যে এই ধর্ম আমরা ইলেকট্রিক্যাল শিল্ডিং বা তড়িৎ পর্দার কনসেপ্ট আমরা নিয়ে এসেছি। অর্থাৎ কোনো পরিবাহী দ্বারা কোনো বস্তুকে যদি আমরা ঢেকে রাখি, কোনো ইলেকট্রোসেন্সিটিভ কোনো বস্তুকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে রক্ষা হয়। অর্থাৎ পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে শূন্য। তো আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে যে দেখবে আমি যখন ছবিগুলো আঁকছিলাম, যে বিভিন্ন ছবি বা তোমাদের বইতে যে সমস্ত ছবিগুলো তুমি দেখতে পাবে, দেখবে এই ছবিগুলো কিন্তু হচ্ছে এইভাবেই আঁকা হয় যে দুটো আধানের ক্ষেত্রে, মানে সিস্টেম অফ চার্জেস, একটার ক্ষেত্রে তো বলেছি স্ট্রেট লাইন, কিন্তু যদি দুটো ক্ষেত্রে করা হয়, ধরো দুটো আধান আছে, তাহলে এই দুটো আধানের ক্ষেত্রে, কারণ প্রশ্ন আসে এইখান থেকে যে দুটো আধানের ক্ষেত্রে যদি করি আমরা, ধরো এটা প্লাস এটা মাইনাস, তো এদের যে সংযোজক সরলরেখা, আমরা যে বলরেখাগুলো আঁকবো সেই বলরেখাগুলো দেখবে এদের সংযোজক সরলরেখার রেসপেক্টে সিলিন্ড্রিক্যালি সিমেট্রিক্যাল।
অর্থাৎ এর একটা সিলিন্ডার মতো তৈরি করেছে, মানে এই যে লাইন মানে সংযোজক সরলরেখা এর এদিকে যতগুলো যেভাবে বলরেখা আছে এদিকেও ততগুলো থাকবে। আবার এদিকটা যদি ভাবো, এই থাকলে এই থাকবে, এই থাকলে এই থাকবে, অর্থাৎ এই সংযোজক সরলরেখা বরাবর এই বলরেখাগুলো যেগুলো আমাদের আঁকতে হবে সেটা কিন্তু সিমেট্রিক্যাল। এদিকে যদি 10টা বলরেখা আঁকো এদিকেও 10টা বলরেখাই আঁকতে হবে। তো এইটা হচ্ছে তোমার ইয়ে। আর আরেকটা প্রপার্টি হচ্ছে যে ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স, যদিও এখনো তোমাদের এটা হয়নি, যে পোটেনশিয়াল কনসেপ্ট থেকে ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল দিকে যায়, সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়। তো আমাদের এই হচ্ছে আমাদের লাইন্স অফ ফোর্সের একটা প্রপার্টিগুলো আমি বললাম, কারণ এই প্রপার্টিগুলি আমরা যদি মনে রাখি আমরা পরবর্তী সময়ে আরো যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে আমাদের কাছে। এই প্রপার্টিগুলো প্রত্যেকটাকে আমরা ভীষণভাবে মনে রাখতে হবে, এবং এইখান থেকে তোমার নিট বা জেই মেনের যে সমস্ত প্রশ্নগুলো আসে দেখবে এখান থেকে এই প্রপার্টিগুলোকে যদি তুমি ঠিকমতো কনসেপ্টগুলোকে নিতে পারো তাহলে প্রত্যেকটা প্রবলেম তুমি সলভ করতে পারবে। তো আমরা পরের ভিডিওতে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে তড়িৎ ক্ষেত্র, সুষম এবং হচ্ছে যে অসম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ একই থাকে তাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। আর যেটা হচ্ছে মান এবং অভিমুখ বিভিন্ন থাকে সেটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। এবং আমরা আজকের এই আলোচনায় শেষ করছি এটা দিয়ে যে সুষম এবং অসম তড়িৎ ক্ষেত্রকে আমরা তো বলরেখা দিয়ে তড়িৎ ক্ষেত্রকে বিশ্লেষণ করেছি বা চিত্রায়িত করেছি। তো আমরা জাস্ট একটুখানি বলি যে সুষম তড়িৎ ক্ষেত্রকে কিভাবে আঁকতে হয় আর অসম তড়িৎ ক্ষেত্রকে কিভাবে আঁকতে হয়। সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে কতকগুলো সমান্তরাল এবং ইকুইস্পেসড, অর্থাৎ সমান দূরত্বে থাকা কতকগুলি সমান্তরাল সরলরেখা দিয়ে এই যে বলরেখাগুলো, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এর প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ একই। অন্যদিকে এবং দেখো শুধু তাই নয়, মান কি করে এক হয়, মানের কথা বলেছি যে মানের কথা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির উপর ডিপেন্ড করে। এখানে যেহেতু ইকুইস্পেসড সমান দূরত্বে আছে তাহলে যে কোনো জায়গায় যদি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সমান পরিমাণ বলরেখা অতিক্রম করবে সমান সংখ্যক, অতএব ই একই থাকবে আর অভিমুখ তো একই দিকে, ফলে এটা সুষম তড়িৎ ক্ষেত্র। কিন্তু যদি মনে করো এটা ভিন্ন দূরত্বে বিভিন্ন দূরত্বে থাকে এরকম তাহলে পরে একই অভিমুখ হওয়া সত্ত্বেও এদের হচ্ছে ফ্লাক্স ডেন্সিটির মান আলাদা, ফলে এখানে কিন্তু মান পাল্টে যাচ্ছে অভিমুখ এক থাকা সত্ত্বেও, তাহলে সেটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। আবার মান যদি একই ডেন্সিটি ধরো একই আছে কিন্তু অভিমুখ ধরো পাল্টে যাচ্ছে, তাহলে অভিমুখ পাল্টে গেলেও কিন্তু এটা অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে অসম তড়িৎ ক্ষেত্র হচ্ছে অভিমুখ বা মান যে কোনো একটা পাল্টে গেলে হতে পারে, আর সুষম ক্ষেত্রে প্রত্যেকটা মান প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ একই। তো এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র। তো আজকে আমরা আমাদের যে তড়িৎ ক্ষেত্র তোমার তড়িৎ বলরেখার যে আলোচনা আজকে আমরা এখানে শেষ করছি। আমরা পরের ভিডিওতে আমরা বলরেখা মানে তড়িৎ ক্ষেত্রের ওপরেতে ডাইপোলের কি ধরনের প্রভাব রয়েছে, কি ফোর্স রয়েছে, কি হচ্ছে যে টর্ক হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।